দ্য সাইলেন্ট ম্যানর, পর্ব সংখ্যা ৭০। লেখনীতে ডায়না ইমরোজ লাকি। সকালটা নিতান্তই একা। প্রতি সকাল যেন একটি সোনালি আলোরেখা সূর্য নিয়ে হাজির হয়, যার সবটুকু উষ্ণতা গলে পড়ে ভুবনের মাঝে, সাড়া দেয় নতুন একটি দিনের। আজ আর সেই সূর্য কিরণ নিয়ে হাজির হয়নি। সকালটা কুয়াশার চাদরে ঢেকে আছে। গতকাল অবধি চৌধুরীর বাড়িটি জুড়ে ছিল হই হুল্লোড়, আমেজ, উন্মাতাল। আজ তা কেবলই নিস্তব্ধ অঙ্গীকারে ঘেরা। এটা কি হওয়ার কথা ছিল? শূন্যতা ঘেরা স্বপ্নগুলো হাতছানি দিচ্ছে চারিপাশে। দেওয়ারই কথা, কিছু নিয়তি কেবল নির্মম পরিহাস নিয়ে উকি দেয়, যা সৃষ্টি করে অসহ্য তীব্র ব্যথা। আজ সেই ব্যথা উকি দিচ্ছে সবার মনে। শহর থেকে ডাক্তার, গ্রামের অন্যতম হাকিমকে আনা হয়েছে। ওনারা জানান মায়া আর কথা বলতে পারবে না। অতিরিক্ত আঘাতজনিত ধাক্কা পেলে মানুষের শরীর এমন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে, যার ফলে অনেক সময় সে কথা বলতে পারে না। শক আসলে এমন একটি অবস্থা যেখানে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো, বিশেষ করে মস্তিষ্ক, পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন পায় না। এর প্রভাব সরাসরি মানুষের সচেতনতায়, চিন্তা ক্ষমতা ও কথা বলার সক্ষমতার উপর পড়ে। শকের সময় রক্তচাপ হঠাৎ করেই অনেক কমে যায়, ফলে মস্তিষ্কের রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়। মস্তিষ্ক ঠিকভাবে কাজ না করলে মানুষ অস্পষ্ট হয়ে যায়, কথা জড়িয়ে যায়, অথবা একেবারেই কথা বলতে পারে না। অনেক ক্ষেত্রে রোগী শুধু চোখ মেলে তাকিয়ে থাকে, কিন্তু প্রশ্নের উত্তর দিতে অক্ষম হয়। এছাড়া শকের কারণে স্নায়ুতন্ত্র সাময়িকভাবে বিকল হয়ে যেতে পারে। কথা বলার জন্য জিহ্বা, গলা ও মুখের পেশি এবং সেগুলো নিয়ন্ত্রণকারী স্নায়ুর সমন্বয় দরকার। শকের প্রভাবে এই সমন্বয় নষ্ট হলে মানুষ কথা বলার শক্তি হারায়। কিছু ক্ষেত্রে শক মানসিক কারণেও হতে পারে। ভয়াবহ দুর্ঘটনা, প্রিয়জনকে হারানো বা চরম মানসিক আঘাতের পর কেউ গভীর মানসিক শকে পড়ে। তখন শারীরিকভাবে সব ঠিক থাকলেও মানুষটি কথা বলতে পারে না। একে মানসিক শকজনিত নিরাপত্তা বলে। আবার গুরুতর আঘাত, অতিরিক্ত রক্তক্ষরণ, মাথায় আঘাত বা স্ট্রোকের মতো অবস্থাতেও শক তৈরি হতে পারে। এইসব ক্ষেত্রে কথা বলতে না পারা একটি বিপজ্জনক লক্ষণ, যা জীবনহানির ইঙ্গিত হতে পারে। ডাক্তার এবং হাকিম সব জানান। ডাক্তারকে গতকাল রাতেই কল করা হয়েছিল। তাদের বক্তব্য শুনে সবাই থমকে যায়। শালক তখন বারে বারে বলছিল, আমার মির্রে একটু দেখুন, ও হয়তো বেঁচে আছে, চিকিৎসা করলে হয়তো বাঁচবে। ডাক্তার বলেছে মীর আর বেঁচে নেই। শত চেষ্টা, শত ডাক্তারি, কবিরাজি যা দেখান না কেন, সে আর বেঁচে উঠবে না। তার বক্তব্য শুনে পুরোপুরি স্তব্ধ হয়ে যায় সকলে। রাফিদ ও আহির পাশাপাশি বসা। মীরের মৃত দেহটা বৈঠকখানার মেঝেতে রাখা, সাদা চাদরে ঢাকা তার দেহখানি। গ্রামের মানুষজন উঠানে এসে ভিড় জমিয়েছে। গতকাল সদ্য বিবাহিত দম্পতির তাৎক্ষণিক বিচ্ছেদে যেন সবাই কাতর। ভাবছে, বলাবলি করছে, কেউ কেউ মুখে শাড়ির আঁচলখানা চেপে ধরে চাপা কণ্ঠে কাঁদছে। গতকাল বিয়ে হলো, নতুন জীবনে পা রাখলো, তখনই যে মৃত্যু এসে দুয়ারে দাঁড়িয়ে পড়ল। মীরকে সৃষ্টিকর্তার জিম্মায় নিতে হাজির হয়েছিল, নিয়েই নিল শেষমেশ। রাফিদ বসা থেকে উঠল, মীরের দেহের পাশে বসে সাদা চাদরটা মুখের উপর থেকে সরিয়ে ফেলল, রত্নখচিত পেন্ডেন্ট লকেটটা খুলে নিয়ে মেঝেতে ধপ করে বসে। আমজাদ তাকালেন সেদিকে। রাফিদ বলল, মীরকে সম্রাট নিষাদের বংশধরদের মধ্যে কেউ মেরেছে। হয়তো তার লক্ষ্য ছিলাম আমি, কিন্তু শেষমেশ তার শিকার হলো মীর। হয়তো না, তুই ছিলিস তার লক্ষ্য। আর এই খুনটা করেছে কবির হোসেন। উনি ছিলেন ছদ্মবেশী সম্রাট নিষাদের বংশধর। আজ সকালে ওনার ঘরে গিয়ে দেখি উনি নেই। একটা চিঠি ছিল শুধু, বালিশের নিচে। সেখানে সব সত্য বলে গিয়েছেন। ভীষণ চালাক। থেমে আহির ব্যথিত কণ্ঠে পুনরায় বলল, সেদিন আমরা সাথে করে যমদূতকে নিয়ে এসেছিলাম, দুধকলা দিয়ে সাপ পুষেছিলাম। আমজাদ একবার মীর, দ্বিতীয়বার তাকালেন থমাস সনের দিকে। নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে, তার তীব্র কষ্ট হচ্ছে। থমাস সনের জায়গায় নিজেকে বসালেন। মীরের নিথর দেহর স্থানে রাফিদকে বসালো। হ্যাঁ, কল্পনায় ওনার সন্তান মারা গিয়েছেন, ভাবতেই উনি ভেতরে ভেতরে মরে যাচ্ছেন।
তাৎক্ষণিক সে কল্পনার জগৎ থেকে ফিরে আসেন। চোখ ফেলেন মায়ার দিকে। এক রাতেই তার চোখ, মুখ, রূপ, সৌন্দর্য সব যেন বিসর্জন দিয়েছে। আমজাদ কম মরছেন না। মীরকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। চলে গিয়েছে সে। তার একমাত্র কন্যাকে চিরশূন্য করে বুক ফেটে যাচ্ছে তার। আমজাদ চোখে থেকে বড় হলেন। এই আধবয়সী বয়সসীমা পার করলেন। কখনো কষ্ট যন্ত্রণা সেভাবে ছটফট করেননি। দুঃখ ব্যতীত জীবন হয় না। তারও দুঃখ কষ্ট ছিল। তার বাবা ভাই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়েছে সেদিন তিনি বুক থুবড়ে কেঁদেছিল ঠিকই, তবে আজকের দিনের মতো করুণ মাত্রাতিরিক্ত কষ্ট হয়নি। কাঁদতে ইচ্ছে করছে তার। ঘর বন্ধ করা দরকার। যেখানে বসে কাঁদলে তার কান্না কেউ শুনতে পাবে না, গ্রামবাসীরা দেখবেন না। সবার সামনে কাঁদলে বাচ্চা পাগল বলবে যে। আমজাদ মাথাটা দুই দিকে হালকা নাড়েন, চোখে অজস্র জল। এক ফোঁটা জল ছিটকে পড়ল ছড়ি ধরা হাতটির উপর। সচরাচর ছড়িতে ভর দিয়ে চলেন না তিনি, আজ ভর দিচ্ছেন। শরীরের শক্তি যে গতকাল রাতেই ফুরিয়ে গিয়েছে। বুলবুল দেখছে মীরকে। বাড়ি ফিরেছে বেশিক্ষণ হয়নি। বাড়ির চৌহদ্দি অতিক্রম করে ভেতরে প্রবেশ করতেই তখন বাড়ি ভর্তি মানুষ দেখে চোখ নড়বড়ে হয়ে যায়। ঘরে ঢুকে সাদা চাদরে কাউকে ঢেকে রাখা দেখলো। বুকের ভেতরটা ছেদ করে উঠছিল ওর। শালুকের পাশে বসে এসে বুলবুল আস্তে ধীরে কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করছিল, কে মারা গেছে? শালুক শুধু জবাবে নীরবে মীরের লাশটির দিকে তাকিয়েছিলেন। চোখ দুটো ফুলে গিয়ে ভুরো ছুঁয়েছে তার। বুলবুল কারো থেকে কোনো জবাব না পেয়ে নিজেই চাদরটা তুলে মীরকে দেখল। মীরকে দেখে ও দূরে সরে ছিটকে যায়। কান্না শুরু করেছিল। মীর এই বাড়িতে আসার পর থেকেই ও তার পেছনে পড়ে থাকতো। এটা ওটার ভয় দেখিয়ে টাকা চাইতো। সবসময় মীরের উপর নজর রাখতো, যা সবটাই ছিল ওর আর মীরের খুনসুটির একটা অংশ মাত্র। আজ সেই অংশটি যেন হারিয়ে গিয়েছে ওর কাছ থেকে। মসজিদ থেকে মৌলভী সাহেব এসেছেন। তিনি আমজাদের দিকে এগিয়ে যান, বলেন, লাশ বেশিক্ষণ রাখা ঠিক হবে না। যত দ্রুত দাফন দিবেন ততই উত্তম। আপনি বললে আমি কবর খোঁড়ার ব্যবস্থা করি। বাঁশ কাটতে হবে। দুজন অনুচরকে বলি বড়ই পাতা গরম জলের ব্যবস্থা করি। আমজাদ তাকান মৌলভীর দিকে। তার চেহারাটা কেমন বিমর্ষ হয়ে গিয়েছে। চোখ জোড়া টকটকে লাল। মেঝেতে পড়ে থাকা মীরের দিকে তাকালো একবার, বললেন, আপনি ব্যবস্থা করুন। কথাটা শুনলেন শালুক। মাথা তুলে তাকালেন আমজাদের দিকে। তার মীরকে মাটির ঘরে একা ফেলে রেখে আসবে, আর আসবে না তার কাছে। ফিরবে না মীর, চলে গিয়েছে চিরতরে। ভাবতেই শালুক প্রতিবার মরে যান। কেবল তার দেহটাই পড়ে আছে সবার সম্মুখে। কেঁদে ওঠেন বারবার। বাড়ির প্রতিটি মানুষের চোখেই জল। অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছেন গ্রামবাসীরা। আলিমনগর গ্রাম যেন হট্টগোল লেগেই আছে। দূর দূরান্ত থেকে যারা শুনছে তারাও ছুটে আসছে মীরকে দেখতে। বেলা গড়াচ্ছে। একদল কবর খোঁড়ার কাজ সম্পন্ন করছে, একদল বাঁশ কেটে কুটে সাজাচ্ছে। বুলবুল বাজার থেকে কাফনের কাপড় কিনে আনছে, আতর, সুরমা, শেষ বিদায়ের সাথে যা যা দরকার। আজ যেন মীরকে আরেকবার পূর্বের দিনটির মতো সাজানো হবে। বুলবুল কাঁদতে কাঁদতে তখন বাজার থেকে ফিরছে। এই তো গত পরশু সন্ধ্যায় মীর ওর সাথে একটি দুঃস্বপ্ন নিয়ে আলোচনা করছিল। জানিস বুলবুল, আমি দেখছি একটা স্বপ্ন। এই বাড়িতে বিয়ের আয়োজন চলছে, অথচ আমি কারো শেষ বিদায়ের আয়োজন দেখছি। কথাটা যেন বুলবুলের চারপাশে প্রতিধ্বনিত হতে লাগলো। মীরের সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে। বুলবুল চোখের জল মুছে সামলে নিল নিজেকে। মীরকে গোসল করাবে। বড়ই পাতা গরম জল করা হয়েছে। একদল লোক মীরের লাশ নিতে ঘরে প্রবেশ করলো। শালুক তা দেখে লাফিয়ে পড়ল মীরের উপর। তাকে কিছুতেই নিতে দেবে না। তার কান্নার শব্দে চারিপাশ দোলে উঠল। তৃষ্ণা, গৌরী, শাহানারা এসে তাকে সামলায়। শালুক মীরকে ছাড়তে চাইল না, তবু তাকে ছাড়তেই হলো। গৌরী ওরা খুব কষ্টে শালুককে সরালো। মসজিদ থেকে নিয়ে আসা খাটিয়ায় মীরকে চিরতরে ঘর থেকে বের করা হলো। এই যে সে বের হলো, আর কোনোদিন ফিরবে না, ফিরতে পারবে না এই ঘরে। তাকে নিয়ে যাওয়ার আয়োজন চলছে একান্তই তার ঘরে। কিছু লোক মিলে মীরকে পর্দা ঘেরা স্থানে নিয়ে গেল।
তাকে গোসল করানো হয়। উষ্ণ গরম জলে তার পুরো শরীর ধুয়ে মুছে সাফ করলো। মৌলভী সাহেব গোসল শেষে খুব সুন্দর করে সাদা চকচকে কাপড়টি মুড়িয়ে দিল তার শরীরে। মীরের শেষ আয়োজনটি দূর থেকে দেখছেন থমাস। একজন বাবার চোখের সামনে সন্তানের মৃত্যু দেখা বড়ই অদ্ভুত কষ্টদায়ক ব্যাপার। আমজাদ সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। আজ তাকে ছড়ি এবং বুলবুলের সাহায্যে দাঁড়াতে হলো। শালকের কাছে যাবেন, সে পুরোপুরি ভেঙে পড়েছেন। মীর বিদেশ ফিরে যাবে বলে শালক কষ্ট পেতেন, খুব করে চাইতেন মীর যেন গ্রামে থেকে যায়। কাজ ছাড়া কোনো মতেই করতে চাইতেন না। আজ তার ছেলে তার কোল ছেড়ে চিরতরে বিদায় হয়ে গেল। তার মুখটির দিকে তাকানো যাচ্ছে না। আমজাদ কাঁপা কাঁপা পায়ে তার দিকে এগিয়ে গেলেন। হঠাৎ থম মেরে দাঁড়ালেন, মায়াকে খুঁজল। এতক্ষণ মায়া এখানেই বসেছিল, এখন দেখছেন না। শোকে কি করে বসে ভেবেই আমজাদ বিস্ফোরিত চোখে দোতলা ছাদ এদিক ওদিক তাকালেন, কোথাও নেই। রাফিদকে লক্ষ্য করে বললেন, মায়া কোথায়? এই তো এখানেই ছিল বলে সেও তাকালো, দেখল না। আমজাদ পুনরায় বললেন, দ্রুত দেখ ও কোথায়, কিছু করে না বসে। আমজাদ থেমে যেতেই রাফিদ আহির দুজনেই ঘর থেকে বের হয়ে যায়। একজন উপরতলার দিকে যায়, আর একজন দোতলার দিকে। চোখের কর্নিয়ারে সাদা রঙের কিছু একটা দেখে প্রথমে স্থির হয়ে দাঁড়ায় রাফিদ। আহিরও দাঁড়িয়ে পেছন ঘুরে দোতলার দিকে দেখল। মায়া সাদা রঙের শাড়ি পরে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। চুলগুলো এলোমেলো, সাজগোজ গহনা কিচ্ছুটি নেই শরীরে। রাফিদ দম ফেলে বাবা বলে নরম কণ্ঠে ডাকে মায়ার দিকে চেয়ে। আমজাদ তাকান, সেই সাথে সবাই তাকালেন। হঠাৎ সবার চোখে পড়ল, আজ মায়া অন্যরকম সাজে, অন্যরকম রূপে। রঙিন দিনের মেয়েটি যেন এক মুহূর্তে রঙহীন হয়ে গিয়েছে। পরনে সেই বিধবার শাড়ি, সাদার ভিতরে মিশে আছে নিঃশব্দ শোক। যেই মানুষটির হাসিটা একদিন উঠোন ভরিয়ে দিত, আজ তার হাসিটা শুধুই আক্ষেপ। তার হাসির জায়গায় বসে আছে গভীর অচেনা শূন্যতা। চোখ দুটো অবাসের মতো তাকিয়ে আছে, কোথাও নয়, কারোর দিকে নয়। কী বা সে দেখবে? সব দেখার শক্তি হারিয়ে ফেলেছে যে। তার পরনে শুধু কাপড় বদলায়নি, বদলে গিয়েছে জীবন। শব্দহীন কান্না গালের ভাঁজে ভাঁজে জমে আছে, কিন্তু ঝরে পড়ার অনুমতি পাচ্ছে না। চারিপাশের আপনজন আছে, তবু সে একাই ভিড়ের মাঝে তার নিঃসঙ্গতার দীর্ঘ ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। রাফিদ ফিসফিসিয়ে বলল, মায়া। সে মায়া বলতে মায়া উদ্ভ্রান্তের মতো দৌড়ে ছুটে গেল তার ঘরে। ঘরে ঢুকেই দরজার কপাট আটকে দিল। ঘরের ভেতরে স্মৃতি ঘেরা সেই ইট পাথরের দেয়াল ঘেঁষে বসে পড়ল। মন খুলে কাঁদছে। মীরের গায়ের গন্ধটা এখনো তার হাতে মিশে আছে, অথচ মানুষটি নেই, সে ভাবতে পারছে না। শরীর ধীরে ধীরে খারাপ হচ্ছে তার, উপলব্ধি করতে পেরেও পারছে না। মীর আদ্রিয়ার নাম করে দুটো চিঠি পাঠিয়েছিল, একটি পড়েছিল, একটা এখনো পড়া হয়নি। চিঠির কথা মনে পড়তেই বসা ছেড়ে উঠে খাটের দিকে গেল। বালিশের নিচে চিঠিটা, হাত কাঁপছে। কাঁপা হাতেই চিঠি খুলল। প্রথমে উল্টো করে ধরেছিল, পরে ঠিক করে ধরল। সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, উচ্চারণ করতে পারছে না অক্ষরগুলো। চোখ বুলিয়ে মনে মনে পড়তে শুরু করলো। প্রিয় মায়াবতী, আমি আদ্রিয়ান ওরফে মীর জাফান শন। চিঠির শুরুতেই অদ্ভুত শব্দ, তাই না? অদ্ভুত। আমার জীবনের প্রতিটি অধ্যায়গুলো এই বিস্ময়কর শব্দেই ঘেরা। আমার জীবনটা বড্ড অন্ধকার নির্বিঘ্ন। প্রতিটি মুহূর্ত কাটে অন্ধকার কালকুঠিরিতে। ভাবছো সেই অন্ধকারের রহস্য কি? আমার মা। যবে থেকে জানতে পেরেছি আমার মা নেই, সেদিন থেকেই আমি মীর বেলাগাম। কত রাত একাকী ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছি জানবে না, কত কষ্ট রোজ পোহাই জানবে না। এতিম হওয়ার কষ্ট সেই বোঝে যে এতিম। আমার সব আছে, গাড়ি, টাকা পয়সা, বাবা আছেন, বড্ড ভালোবাসেন আমাকে। ছোট মা ভালোবাসেন, তবু যেন খামতি থেকেই যায়। আর সেই খামতিটাই না আমাকে খুব জ্বালাতন করত। দিন সময় এভাবেই পার হতে লাগলো। তুমি আমি ছোট থাকতেই ছোট মা ঠিক করেন বড় হয়ে আমি যেন তোমাকে আমার বউ করি। ভালোবাসা উপলব্ধির সময়ে মায়া নামটি প্রথম উচ্চারণ করি। তোমাকে পেতে ছুটে আসি দেশের মাটিতে।
আর সেদিনই আমি তোমাকে প্রথম দেখি, গহীন বনে আমার বাঁশির সুরে। তোমার ছুটে আসার মুহূর্ত আমার শিহরণ জাগিয়ে তুলেছিল, ঢেউ তুলে দিয়েছিল আমার হৃদয়ে। আমার অন্ধকার জীবনে তোমার আগমন ছিল চন্দ্র সূর্যের মতোই আলোকিত, যেই আলো ধরে বের হয়ে আসি নিস্তব্ধ বিষাদ জীবনটা থেকে। তোমাকে দেখে ছুটে এসেছিলাম পাগলের মতো। সেদিন আমি তোমাকে দেখে আবার নতুন করে প্রেমে পড়ে যাই। আমার মায়াবতী, তোমার মায়াতে জড়িয়ে থাকতে চাই চিরকাল। তোমার ভালোবাসাতেই মরতে চাই। যদি কখনো মৃত্যু আসে, সেই মৃত্যু যেন তোমার হাতে চেপেই আসে। আজ যখন তোমার চোখে জল দেখেছি, বিশ্বাস করো, সমুদ্র আছড়ে পড়েছিল মাথার ওপর। মস্তিষ্কের নিউরনগুলো ধীরে ধীরে যেন ছিঁড়ে যাচ্ছিল। খুব কষ্ট পেয়েছি আমি তোমার সাথে। আমার বিয়ের বিষয়টি আমি সবাইকে বলতে বারণ করেছি, যেন তোমাকে অবাক করতে পারি। কিন্তু দেখো, আজ তোমার চোখের জল আমাকে চমকে দিয়েছে। দরকার নেই আর অবাক করার। তোমার কষ্ট সহ্য করার ক্ষমতা মীরের নেই। চিঠিটা যখন তুমি পড়বে, হয়তো তখন তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে, খুঁজবে আমাকে। জানো মায়াবতী, এই চিঠিটা লিখতে বসে বুঝলাম, কিছু অনুভূতি কাগজে ধরতে গেলে হাত কাঁপে। তবু লিখছি, কারণ তোমাকে না বললে আমার ভেতরের ভালোবাসা যেন অপূর্ণ থেকে যাবে। তুমি জানো, তোমার নামটা ভাবলে আমার মনে এক ধরনের শান্তি নেমে আসে, যেন জীবনের সমস্ত কোলাহলের ভেতরে একটি নির্ভরতার ঠিকানা আছে। তুমি আমার কাছে শুধু ভবিষ্যতের সঙ্গিনী নও, তুমি আমার বিশ্বাস, যেই বিশ্বাসের ভর করে আমি আগামী পথের দিকে এগোতে চাই। আমি জানি জীবন সবসময় সহজ হবে না। আমাদের পথে থাকবে দুশ্চিন্তা, ক্লান্তি, হয়তো ভুল বোঝাবুঝি। কিন্তু আমি এতটুকু জানি, তোমার হাতটা ধরলে সেই সব কিছু পার হয়ে যাওয়ার সাহস আমি পাবো। কারণ তুমি আছো বলেই আমি মীর এখনো বেঁচে থাকার স্বপ্ন দেখি। তোমার হাসির ভেতরে আমি আশ্রয় দেখি, তোমার নীরবতায় দেখি গভীরতা। তুমি কথা না বললেও আমি বুঝতে পারি তোমার মন আমার জন্য কতটা যত্নশীল। তুমি আমার জীবনের এক শক্তি, সেই শক্তির পাশে দাঁড়াতে পারাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হবে। মায়া, আমি শুধু সত্যিকারের সৎ উত্তম জীবনসঙ্গী হিসেবে তোমার পাশে থাকার অঙ্গীকার করতে চাই। যখন দিন ভালো যাবে, তখন আমরা সেই আনন্দটুকু ভাগ করে নেব। আর যখন দিন কঠিন হবে, তখন সেই কঠিন সময়টা দুজন একে অপরের পাশে থেকে ভালোবাসার শক্তিতে সহজ করে নেব। আমার অসম্ভব ভালোবাসার কোনো প্রদর্শনের জন্য নয়, এটা প্রতিদিনের ছোট ছোট যত্নে, সম্মানে আর একে অপরের প্রতি শ্রদ্ধায় বেঁচে থাকবে, এই আমার বিশ্বাস। তুমি যেমন, ঠিক তেমন করেই তোমাকে গ্রহণ করতে চাই। আর মাত্র কয়েক ঘন্টা, এরপর তোমাকে সারা জীবনের জন্য আমার করে নেব। ছোট্ট একটা সংসার সাজাবো, তোমার কোল ভরে ছোট্ট রাজকুমার রাজকুমারী আসবে, তাদের নিয়ে বাকি জীবন কাটিয়ে দেব। আজ তোমাকে কাঁদানোর জন্য ক্ষমা চাই মেয়ে। তোমার আজকের কষ্টটুকু আমার হয়ে যাক। এই চিঠির শেষে শুধু এতটুকুই বলবো, জীবন যদি একটা দীর্ঘ পথ হয়, তবে সেই পথটা তোমার সঙ্গে হাঁটার সুযোগ পাওয়াই আমার সবচেয়ে বড় প্রার্থনা। সবটুকু আন্তরিকতা নিয়েই তোমার হবু স্বামী মীর জাফান শন।